বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমত সার্কিট নিয়ে পড়াশোনা শুরু করব। সার্কিটের মধ্যে কিভাবে তড়িৎ প্রবাহ হয় এবং এই তড়িৎ প্রবাহ হওয়ার কারণে কি কি ঘটনা ঘটে, এই জিনিসগুলো আমরা প্রথমে একটু ক্লিয়ার করে নিতে চাই। প্রথমত আমরা সার্কিট বা বর্তনী সম্পর্কে কি জেনেছিলাম। বর্তনী আসলে কি, বর্তনী কি জিনিস আসলে? বর্তনী হচ্ছে যখন আমি একটা ব্যাটারিকে কানেক্ট করি একটা রোধের সাথে কিংবা একটা তারের সাথে, তখন সেই ব্যাটারির চারিদিক দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়, সেটাকে আমরা বলছিলাম একটা কমপ্লিট বর্তনী বা একটা কমপ্লিট সার্কিট। তো আমরা একটু আঁকানোর দিকে ঢুকে যাই। একটু চিত্রকর্ম না করলে তো আসলে ভালো লাগছে না। এই যে ধরো একটা ব্যাটারিকে কিভাবে আঁকায়, ব্যাটারিকে এইভাবে তুমি একটা ডান্টি দিবা, লম্বা আঁকাবা, লম্বা আঁকা এখানে একটা থ্যাক করে লাগাই দিবা, এটাকে আমরা বলছি ব্যাটারি, তাই না? তো সবসময় তো এরকম করে আঁকানো একটু ঝামেলা। তো আমরা কি করি, আমরা এরকম করে সবসময় আঁকাই না, আমরা একটা চিহ্ন ইউজ করি। এই যে এইরকম একটা চিহ্ন আমরা ইউজ করি, এটাকে আমরা বলতেছিলাম ব্যাটারি। মনে পড়ে কিনা যে এটা ছিল আমাদের ব্যাটারি। ব্যাটারির কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? খুবই সহজ কথা, এই যে লম্বাটা পজিটিভ ছোটটা নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ আর নেগেটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে ওই পাশের বিভব বেশি থাকে, নেগেটিভ মানে হচ্ছে ওই পাশের বিভব কম থাকে। আচ্ছা, বিভব বেশি আর বিভব কম, বেশি বিভবকে আমরা বলি পজিটিভ, কম বিভবকে আমরা বলি নেগেটিভ। তো এই যে পার্থক্য, এটাকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। তো আমরা ধরে নিচ্ছি এইখানে এটা হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে? 5 ভোল্টের ব্যাটারি, তার মানে এই পাশে এবং এই পাশে বিভবের পার্থক্য হচ্ছে 5। এটা হতে পারে 25 20, এটা হতে পারে 15 10, এটা হতে পারে 10 5, এটা হতে পারে 5 10 0। যাই হোক না কেন, সবগুলো যে কোনো মানই হোক, এটা 5 0 হতে পারে, 10 5 হতে পারে, 15 10 হতে পারে, 25 20 হতে পারে, যেটাই হোক, বিভব পার্থক্যটাই হচ্ছে মূল একটা জিনিস, যে দুই পাশে বিভবের পার্থক্য কতটুকু। ঠিক আছে? সো এই ক্ষেত্রে এটাও যা, এটাও তা, এটাও তা, এটাও তা, চারটা আসলে একই জিনিস। তো আমরা আমাদের হিসাব নিকাশের সুবিধার জন্য যেটা ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারি। তো আমরা ধরো এখানে চাইলে যদি বলে দেয় 5 ভোল্টের ব্যাটারি, তো আমি ধরেই নিতে পারি যে এটা 5 এটা 0, এক পাশে 0 হয়ে গেল, আমার হিসাব নিকাশের সুবিধা। একই তো, পার্থক্যটাই তো মূল জিনিস। সো এই ব্যাটারিগুলো আমরা যখন কানেক্ট করি, তখন কানেক্ট করার কারণে তড়িৎ প্রবাহ শুরু হয়, তাই না? আমরা দেখেছিলাম কানেক্ট করলে তড়িৎ প্রবাহ শুরু হবে। আচ্ছা, সো একটা হচ্ছে আমাদের পজিটিভ, একটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো এই পাশটা হলো আমাদের পজিটিভ, এই পাশটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই পাশে বেশি, এ পাশে কম। আচ্ছা, কেমন হবে বা কি ঘটবে যদি আমি এদের সাথে যে কোনো একটা যন্ত্রকে কানেক্ট করি? যে কোনো একটা যন্ত্রকে আমি যদি কানেক্ট করি, যেমন যেমন হয় নাই, খুচুক, এই যে এখানে আমি একটা লাইট, এখানে আমি একটা বাল্ব বা লাইট কানেক্ট করলাম, লাইট। আচ্ছা, এই তো আমাদের হয়ে গেল, এটা কি? এটা হয়ে গেল একটা সার্কিট, হয়ে গেল একটা বর্তনী। তাহলে সুন্দর মতো তড়িৎ প্রবাহ বেশি বিভব থেকে বের হবে, বের হয়ে দিক দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, এটার মধ্যে ঘুরবে, এটার মধ্যে কাজ করবে, শক্তি খরচ করবে, যার কারণে লাইটটা তখন জ্বলে উঠবে। লাইটটা তখন জ্বলে উঠলো, এরপরে আবার এই দিকে কারেন্টটা বের হলো, ক্লান্ত পরিশ্রান্ত অনেক কাজ করেছে আজকে সে, তারপরে সে নেগেটিভে ঢুকে গেল, তাই তো? এইভাবে আমাদের একটা বর্তনী কাজ করে, এটাকে আমরা বলতেছি একটা বর্তনী। ভাইয়া কালকেও কি ক্লাস আছে? হ্যাঁ, কালকেও তো ক্লাস আছে। আজকে ক্লাসটা হলো এক্সট্রা ক্লাস, মাঝখানে একদিন গ্যাপ গেছে না, সেটা এক্সট্রা ক্লাস আজকে, আর রুটিন অনুসারে কালকে তো ক্লাস আছেই। এই পুরো যে পথটাকে আমরা বলছি বর্তনী। এখন প্রত্যেকবার তুমি এই ব্যাটারি আঁকাইতে যেমন আমরা একটা চিহ্ন ইউজ করলাম, ঠিক তেমনি এই যে এখানে একটা লাইট ইউজ করলাম। লাইট মানে কি? লাইট এক ধরনের রোধ না? শোনো, লাইট একটা বাধা না? তড়িৎ প্রবাহের ক্ষেত্রে লাইট একটা বাধা দেয় না? বাধা দেয় তো, দেয় কি দেয় না? অবশ্যই এটার মধ্যে কারেন্ট যাবে, কারেন্ট যায়, কারেন্ট মানে কি? আসলে তো ইলেকট্রনগুলো, সো ইলেকট্রনগুলো ঢুকবে, ঢুকে দেখবে আরে সর্বনাশ, ভিতরে তো বিশাল কাহিনী হইতেছে। এইখানে সে দেখবে যে তার প্রচুর কাজ করা লাগবে, ইলেকট্রনটার সেখানে অনেক কাজ করে অনেক কষ্ট করে আলো জ্বালাইতে হবে, শক্তি রূপান্তর হবে, শক্তি খরচ হবে, সে ক্লান্ত হবে, সে শক্তি খরচ করে ফেলছে, তারপরে সে অপর প্রান্ত দিয়ে বের হবে। সো এইটা হচ্ছে একটা আসলে বাধা। আমরা আমাদের বাসা বাড়িতে যত রকমের যন্ত্র দেখি, প্রত্যেকটা হচ্ছে আসলে এক একটা বড় আকারের রোধ। যেমন ফ্যান একটা রোধ, লাইট একটা রোধ, টিভি একটা রোধ, ফ্রিজ একটা রোধ, সব কিছু হচ্ছে এক একটা রোধ।
তো রোধকে এভাবে তুমি আসলে লাইট দিয়ে তোমার এভাবে লাইট আঁকানো দরকার নাই। লাইট তো তাও সহজ, যদি এখানে বলে যে তুমি এখানে এখন ভ্যাকিউম মেশিন আঁকাও, ভ্যাকিউম মেশিন আঁকাও। যদি বলে তুমি এখানে ফ্রিজ আঁকাও, তো তুমি বসে বসে ফ্রিজ আঁকাবা, যে হ্যাঁ ফ্রিজ আঁকাইতে বলছে ভাই, তাহলে যে ফ্রিজ, ফ্রিজ এই যে, তারপরে এই যে ফ্রিজ আমি আঁকাইলাম, তুমি তো আঁকাই দিবা। ক্লাসের যে টপার সে কিন্তু প্রশ্ন করবে, স্যার ফ্রিজটা কি ডাবল ডোর না সিঙ্গেল ডোর? সমস্যা। এই জন্যে যত রকমের তড়িৎ যন্ত্র আছে সবগুলোই হচ্ছে আসলে এক একটা বড় আকারের রোধ। রোধকে আমরা একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে প্রকাশ করবো, এটা লাইট হোক, ফ্যান হোক, টিভি হোক, ফ্রিজ হোক, আমরা একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে প্রকাশ করব। সেই চিহ্নটা হচ্ছে এই রকম, এইরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। সো যখনই তুমি দেখবা সার্কিটের মধ্যে এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকানো, বুঝবা এখানে কোনো একটা যন্ত্র লাগানো, এখানে কোনো একটা রোধ আছে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে আমাদের একটা সার্কিট হইলো। সার্কিটে তাহলে কি কি আছে? সার্কিটে আছে একটা ব্যাটারি, সার্কিটে আছে একটা রোধ। এটা কি রোধ? এটা হতে পারে লাইট, হতে পারে ফ্যান, যে কোনো কিছু। আচ্ছা, তো সার্কিট সলভ করার সময় প্রথমেই আমরা মাথার মধ্যে যেই কথাটা রাখবো, যেটা মনে রাখবো, যেটা মনে রাখবো, কিছু কথা মনে রাখতে হবে, কিছু কথা আমরা মনে রাখবো। প্রথমত আমরা যেটা মনে রাখবো যে পরিবাহী, পরিবাহী, পরিবাহীর ভেতর, পরিবাহীর ভেতর কোনো রোধ নেই, কোনো রোধ নেই। পরিবাহীর ভেতর কোনো রোধ নেই, কোনো রোধ নেই আমরা ধরে নেব। আহা, লেখাটা হাতে লেখা খুবই বাজে হয়ে যাচ্ছে। রোধ নেই, রোধ নেই। এখন গত ক্লাসে আমরা যে এত পড়াশোনা করলাম যে পরিবাহীর রোধ আর, পরিবাহীর অমুকার, পরিবাহীর তমুকার, পরিবাহীর আপেক্ষিক রোধ হ্যান, পরিবাহীর তাপেক্ষিক রোধ ত্যান, তুমি তোমাকে পিটাবা যে এই তুই এক মুখে কয় কথা বলিস, তুই একবার বলিস যে পরিবাহীর রোধ আছে, এত অঙ্গুলো অঙ্ক করালি আমার এই, এখন আমরা বলিস পরিবাহীর রোধ নাই, তুই তো একটা বাটপার। কিন্তু কথা হচ্ছে এটা যদি চিন্তা করো, পরিবাহী খুব ভালো পরিবহন করে, অর্ধপরিবাহী, অপরিবাহী এরা পরিবহন করে না, কারণ এদের রোধ অনেক বেশি। আর পরিবাহী ভালো পরিবহন করে, কারেন্টের প্রবাহ পরিবাহীর মধ্যে দিয়ে ভালো হয়, কারণ তার রোধ অনেক কম। সো পরিবাহীর রোধ আছে, অবশ্যই আছে। আমরা যে এতগুলো অঙ্ক করছি গত ক্লাসে, কোনোটাই ভুয়া অঙ্ক না। পরিবাহীর রোধ আছে, বাট সেটা অনেক কম, সেটা অনেক কম। এখন আমরা যে এখানে টিভি, ফ্রিজ, হ্যান ত্যান যেগুলো যে লাগাইলাম এই জায়গায়, এগুলোর রোধ অনেক বেশি, লাইটের রোধ অনেক বেশি, ফ্যানের রোধ অনেক বেশি, স্ত্রীর রোধ অনেক বেশি। স্ত্রী মানে ওয়াইফ না, স্ত্রী মানে হচ্ছে এই যে ইস্ত্রি করে যে জামা কাপড়, কি বলে ওটাকে, কি বলে ওটাকে, ভুলে গেছি। যাই হোক, এইটার কিন্তু আবার রোধ অনেক বেশি। তারপরে তুমি যে ফোন চার্জ দাও যখন, তার এটা বলা যাবে না, এটা কনফ্লিক্ট হয়ে যাবে। তারপর তোমার এসির রোধ অনেক বেশি। সো এইসব যন্ত্রপাতির রোধ অনেক বেশি, 100 ওহম, 200 ওহম, 300 ওহম, 400 ওহম, 500 ওহম। আর তারের রোধ কেমন হয় জানো? 1.5 × 10⁻⁻10 -11 -12, অনেক কম। যার কারণে আমরা এটাকে ধরে নেই, আমরা এটাকে শূন্য ধরে নেই। আমরা এই যে পরিবাহী তার, এই যে তার মার যত কিছু আছে, এই তারের রোধ আমরা ধরে নেই শূন্য। আমরা ধরে নেই যে এই যে তারগুলা না, যে তার দিয়ে আমি সংযোগগুলা দিছি, এই তারের মধ্যে কোনো রোধ নাই। আসলে কিন্তু আছে, বাস্তবে খুবই কম থাকে, বাস্তবে খুবই কম থাকে, বাস্তবে খুবই কম থাকে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি শূন্য ধরে নিতে পারি। তাহলে এটা বাস্তবে খুবই কম, বাস্তবে এটা খুবই কম, এটা অলমোস্ট জিরো, তাই আমরা ধরে নেই এটা হচ্ছে শূন্যের কাছাকাছি। ঠিক আছে, ওকে। এটা কি করে? এটা আমাদের জীবনকে একটু সহজ করে, এটা আমাদের জীবনকে একটু সহজ করে। আচ্ছা, দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, দ্বিতীয় কথা একটা মনে রাখবা, সেটা হচ্ছে রোধ না থাকলে, রোধ না থাকলে শক্তি খরচ হবে না, শক্তি খরচ হবে না। রোধ যদি না থাকে তাহলে কোনো শক্তি খরচ হবে না। অবশ্যই রোধ মানে কি? রোধ একটা ডিস্টার্ব, রোধ ভাই একটা ডিস্টার্ব একটা জিনিস, রোধ একটা ডিস্টার্ব। রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাইতে লাগে, কারেন্টের অনেক সমস্যা হয়, সে ধাক্কা ধাক্কি করে, সর এখান থেকে সর,
অনেক ধাক্কাধাক্কি করে, যার কারণে কি হয়, তার শক্তি অনেক খরচ হয়ে যায়, তার অনেক কষ্ট হয়। সো রোধের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, রোধের মধ্যে দিয়ে যখন এই তুমি সরে গেলে কেন, রোধের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, এই তড়িৎ প্রবাহ তখন সে কিছু শক্তি খরচ হয়ে যায়, কিছু শক্তি খরচ হয়ে যায়। শক্তিগুলো খরচ হয়ে কোথায় যায়? কিছু শক্তি খরচ হয়ে ধাক্কাধাক্কি হওয়ার কারণে তাপ উৎপন্ন হয়। তুমি দেখবা যে তোমার বেশিক্ষণ ধরে ফোন চালালে ফোন গরম হয়ে যায়। তারপরে তুমি দেখবা যে টিভি যদি অন থাকে, টিভির পিছনে গরম হয়ে যায়, ফ্রিজের পিছনে গরম হয়ে যায়, ইলেকট্রিক ডিভাইসগুলো গরম হয়ে যায়। এত কিছু দেখারই দরকার নাই। লাইট যখন জ্বলে, তখন তুমি লাইট যদি ধরো, তুমি দেখবা লাইট অনেক গরম। কেন? কারণ রোধের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, তখন অনেক তাপ উৎপন্ন হয়, তখন অনেক তাপ উৎপন্ন হয়। তার মানে তাপ কোত্থেকে আসলো? তাপ একটা শক্তি না? একটা বস্তু গরম হয়ে যাচ্ছে, তার মানে শক্তি আসতেছে। শক্তি কোন জায়গা থেকে আসে? ওই যে কারেন্টগুলো যে যাচ্ছে, দ্রুত গতিশীল ইলেকট্রন, সেই ইলেকট্রনের থেকে শক্তি খরচ হয়ে যায়, সেই শক্তিটাই বাইরে চলে আসে। হয় আলো হিসাবে আসে, অথবা ফ্যান যেমন ঘুরতেছে যান্ত্রিক শক্তি হিসেবে আসবে, এসির ঠান্ডা বাতাস হিসেবে আসতে পারে, অথবা উষ্ণতা বা গরম হতে পারে, কিংবা শব্দ হতে পারে। বিভিন্ন রকম শক্তিতে কনভার্ট হয়ে যায়, শক্তিটা খরচ হয়ে যায়। কখন খরচ হয়? শুধুমাত্র যখন রোদ থাকে। ঠিক আছে, তো তো রোদ না থাকলে শক্তি খরচ হবে না, যেখানে রোদ থাকবে সেখানে শক্তি খরচ হবে। মনে রাখো, আমরা বিভবকে শক্তির সাথে তুলনা করি। এই জায়গায় সার্কিটে বিভবকে শক্তির সাথে তুলনা করা হয়। সার্কিটে বিভবকে শক্তির সাথে তুলনা করা হয়। কি বললাম? সার্কিটে বিভবকে শক্তির সাথে তুলনা করা হয়। সার্কিটে বিভবকে শক্তির সাথে তুলনা করা হয়। ঠিক আছে, দেখো কি বললাম, যে সার্কিটে বা বর্তনীতে বিভবকে শক্তির মতো বিবেচনা করা হয়। কথাটা কি? কথাটা তো তুমি কিছুই বুঝো নাই। দেখো, শক্তি কি জিনিস? শক্তি হচ্ছে যে কাজ করায়। শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। তুমি কোনো কিছু করবা, তুমি এটা করতে পারবা নাকি পারবা না, নির্ভর করে তোমার শক্তি আছে নাকি নাই, তাই না? ভাই আমার অনেক শক্তি, টেবিল উঠালাম ওইখান থেকে। শক্তি এমন জিনিস যেটা তুমি কাজ করতে পারবা নাকি পারবা না সেটা প্রকাশ করে। বিভব হচ্ছে এমন জিনিস যেটা তড়িৎ প্রবাহ কতটুকু হবে হবে না সেটা প্রকাশ করে। এই যদি বিভব পার্থক্য বেশি থাকে, বুঝছো, যদি বিভব পার্থক্য বেশি থাকে, ভি যদি বেশি হয়, তাহলে বেশি বেশি তড়িৎ প্রবাহিত হবে এখানে। যদি ভি কম হয়, কম কম তড়িৎ প্রবাহিত হবে এখানে। সো অলমোস্ট তুমি চিন্তা করতে পারো ভি একটা শক্তির মতো, ভি একটা শক্তির মতো, ভি একটা কি শক্তির মতো। আচ্ছা, সো আমরা এই তিনটা কথা যদি বুঝতে পারি, তাহলে এই তিনটা কথার উপর ডিপেন্ড করে আমরা সার্কিট সলভিং এর জিনিসপত্রগুলো বোঝা যায়। শুরু করব। ধরবা, হ্যাঁ, কি ধরবা ভাই? কি জিনিস ধরবো? ক্লাস আসতে না আসতে আপনি ধরতে বলতেছেন। ধরে নাও এই ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্টের। ধরে নাও এই ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্টের। বুঝতেছো নাকি বুঝতেছো না? তোমরা তো স্প্যামিং করতেছো কেন? বলো তো, বুঝতেছো নাকি বুঝতেছো না যা যা বলতেছি? আচ্ছা, ধরে নাও এই ব্যাটারিটা হচ্ছে 20 ভোল্টের। 20 ভোল্টের ব্যাটারি মানে কি? মানে এই পাশে যা ভোল্টেজ থাকবে, এই পাশে তার পার্থক্য হবে 20। এটা হতে পারে তোমার 20-0 হতে পারে, প্লাসের দিকে অবশ্যই বেশি থাকবে। 40-20 হতে পারে, 30-10 হতে পারে, বিভিন্ন রকম হতে পারে মান। আচ্ছা, তো আমরা ইজিলি 20 আর 0 ধরি, হ্যাঁ, সুবিধা, হিসাব নিকাশ করতে সুবিধা, একই তো, পার্থক্যই তো একই তো। আচ্ছা, তো তুমি এভাবে চিন্তা করতে পারো, যে এইখানে হচ্ছে 20 আর এইখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। আচ্ছা, এখন তড়িৎ প্রবাহ শুরু হবে এদিক থেকে, তড়িৎ প্রবাহ শুরু হবে। একটা কাজ করি, চলো একটা কাজ করি, এখানে একটা রোধ, এখানেও আরেকটা রোধ দেই, এখানেও আরেকটা রোধ বা আরেকটা কিছু যুক্ত করলাম। হতে পারে এটা ফ্যান, এটা বা লাইট, এটা হলো লাইট, এটা হলো ফ্যান, হতে পারে টিভি, ফ্রিজও হতে পারে। দুইটা রোধকে আর দিয়ে প্রকাশ করে, আমি বললাম R1, আমি এটাকে বললাম R2। দুইটা রোধ আমার। ওকে, এখন কথা হচ্ছে এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I বের হইলো, যে আরে আজকে অনেক মজা হবে, 20 ভোল্ট পাইছি, 20 ভোল্ট দিয়ে কঠিন মজা হবে আজকে, তাই তো? এপাশে 20 এপার 0 না, তাহলে সে যাত্রা শুরু করবে, আরে ওই পাশে 0, কঠিন মজা হবে। তো সে 20 ভোল্ট শক্তি নিয়ে যাত্রা শুরু করলো। আমরা ভোল্টেজকে কি বলতেছি? শক্তি বলতেছি। ভোল্টেজকে আমরা বলতেছি এটা এক ধরনের শক্তি, সমতুল্য। সে 20 ভোল্ট নিয়ে যাত্রা শুরু করলো যে আজকে কঠিন মজা হবে। আচ্ছা,
সে আসতেছে। দেখো তারের মধ্যে কোনো রোধ নাই, তারের মধ্যে বা পরিবাহীর মধ্যে কোনো রোধ কি আছে? রোধ নাই। পরিবাহীর মধ্যে কোনো রোধ নাই, তাহলে রোধ যদি না থাকে কোনো শক্তিও খরচ হবে না। আচ্ছা, সে সুন্দর মতো এই যে 20 ভোল্ট নিয়ে সুন্দর মতো সে যাচ্ছে, সব দিক দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু 20 ভোল্টই আছে। এই যে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ভোল্টেজ 20 ভোল্টই। কেন? কারণ শক্তির তো খরচ হয় না। তার দিয়ে লাগাই দিছি 20 ভোল্ট, কারেন্ট এখানে আসলো, এখানেও কারেন্টের কাছে 20 ভোল্ট, এখানে আসলো। এবার শুরু হইলো সমস্যা, এবার শুরু হইলো সমস্যা। এবার সে ঢুকলো রোধের মধ্যে, প্রথম রোধের মধ্যে সে ঢুকলো। এখন শক্তি খরচ হবে, রোধের মধ্যে ডিস্টার্বিং হবে, ঝামেলা হবে, শক্তি কিন্তু খরচ হয়ে যাবে। সো এখানে ছিল 20 ভোল্ট, এইখান পর্যন্ত কিন্তু 20 ভোল্টই থাকবে। রোধে ঢোকার আগ পর্যন্ত কিন্তু 20 ভোল্টই থাকবে। এ কারণেই তুমি দেখবা যে যখন আমরা একটা লাইটকে সংযোগ দিই, যে একটা লাইট, এইটার দুই মাথায় আমার কানেকশন দেওয়া লাগবে। আমার কানেকশন হচ্ছে এই জায়গায়, আমার দেওয়ালের মধ্যে বোর্ড আছে না, দেওয়ালের মধ্যে ধরো যেখানে বোর্ড, এখন আমি কানেকশন দিব কি হবে? আমাকে একটা প্লাগ দেয়, তুমি যে কোনো যন্ত্র কিনলে যন্ত্রের সাথে একটা প্লাগ দিয়ে দিবে, তুমি এই প্লাগটা এখানে অ্যাটাচ করবা, তাই না? তুমি এখানে প্লাগটা অ্যাটাচ করবা, তো প্লাগের মধ্যে দিয়ে এই যে এটা কানেকশন হবে। এখন এই দুইটা তার এসে, এই দুইটা তার এসে একটা যুক্ত হবে এইখানে, একটা যুক্ত হবে এইখানে, এইভাবেই তো। তো আমরা ধরেছি পরিবাহীর মধ্যে কোনো রোধ থাকে না, তাই শক্তির খরচও হয় না। এই কারণেই এখানে যে ভোল্টেজটা থাকে সেইটা সোজা চলে এসে এখানে যুক্ত হয়, এখানে যে ভোল্টেজটা থাকে সেটা সোজা যুক্ত এসে এখানে যুক্ত হয়। ভোল্টেজের বা শক্তির কোনো অপচয় হয় না। এখানে যদি 10-20 হয় তাহলে সোজা এসে এখানেও 20 যুক্ত হয়, এখানে যদি 10 হয় তাহলে সোজা এসে এখানেও 10 ভোল্ট যুক্ত হয়ে যায়। এই জন্যই আমরা কানেকশন দেওয়ার জন্য তার ব্যবহার করি, কারণ তারের মধ্যে পরিবাহী থাকে, তারের মধ্যে রোধ কম থাকে, এই জন্য ভোল্টেজের তেমন একটা পরিবর্তন হয় না, কোনো ভোল্টেজ কমে না। এখানেও 20, তার দিয়ে আমি যুক্ত করে দিছি, যে জায়গায় যুক্ত করছি সেখানেও 20, বুঝছি? এবং পুরো তারের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই 20। আচ্ছা, ওকে 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 এখন এখন এই জায়গায় শক্তি খরচ হবে, এই জায়গায় একটা শক্তি খরচ হবে, একটা শক্তি খরচ হবে। শক্তিকে আমরা কি বলতেছি? শক্তিকে সার্কিটের ক্ষেত্রে আমরা বিভব বলতেছি, তাই তো, বা ভোল্টেজ বলতেছি। আচ্ছা, ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করে, আমি ধরে নিলাম এখানে V1 পরিমাণ শক্তি খরচ হয়, V1 পরিমাণ শক্তি খরচ হয়। বা ধরো ধরো এইখানে ধরো এইখানে তোমার 10 না, ধরো এখানে তোমার 8 ভোল্ট খরচ হয়ে গেল, এখানে 8 ভোল্ট খরচ হয়ে গেল। আচ্ছা, তাহলে 20 নিয়ে যাত্রা শুরু করছি, 20 নিয়ে যাত্রা শুরু করার পর এখানে 8 ভোল্ট খরচ হয়ে গেছে। খরচ হওয়ার পর এইখানে কত থাকবে? তাহলে 20 থেকে 8 খরচ হয়ে গেলে এখানে থাকতেছে 12 ভোল্ট। আচ্ছা, এবার তো কারেন্টের মাথা গরম হয়ে গেছে যে 8 ভোল্ট খরচ হয়ে গেল ভিতরের মধ্যে। সে আসলো এখানেও আসলো, এখানেও 12 ভোল্ট, এবং সে দেখলো আবার আরেকটা রোধ, আবার আরেকটা রোধ, আবার আরেকটা রোধ, আবার আরেকটা রোধ। এখন সবসময় মনে রাখবা, সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে যে এইখানে 20, এইখানে 0, এটা মানে বোঝাচ্ছে আলটিমেটলি 20 ভোল্টটা কোনো না কোনোভাবে 0 ভোল্ট হবেই। আলটিমেটলি 20 ভোল্ট কোনো না কোনোভাবে 0 ভোল্ট হবেই। এদিক থেকে এদিকে আস্তে আস্তে কোনোভাবে 20 0 হয়ে যাবেই। তো 20 নিয়ে যাত্রা শুরু করছে, এখানে হয়ে গেছে 12, এরপর এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ, এখানে আরেকটা রোধ। এইখানে কত খরচ হওয়া লাগবে? এইখানে কত খরচ হওয়া লাগবে? এখানে কত খরচ হওয়া লাগবে? অবশ্যই ওর হাতে যে 12 ভোল্ট আছে সেই 12 ভোল্ট পুরোটাই এখানে খরচ হয়ে যাইতে হবে, সেই 12 ভোল্ট পুরোটাই এখানে খরচ হয়ে যাবে। খরচ যেন হয় সেভাবেই কারেন্টের মান চেঞ্জ হবে, বুঝছো? এটা আমরা দেখব, সে খরচ যেন হয় সেভাবেই কারেন্টের মান চেঞ্জ হবে। সো 12 ছিল, 12 খরচ হয়ে গেল, এখন ওর হাতে কিছু নাই, এখন ওর হাতে 0 ভোল্ট। তো এই 0 ভোল্ট নিয়ে ফেরত আসবে, এই যে 0 ভোল্ট, 0 ভোল্টের সাথে মিশে গেল। কাজেই রোধে, যখন রোধ থাকে, রোধের মধ্যে আমার শক্তির খরচ হয়। শক্তি মানে আমি বলতেছি বিভব বা ভোল্টেজ। এবং শক্তি এমনভাবে খরচ হবে যে যত এখান থেকে যত নিয়ে শুরু করবে, হিসাব হইতে হইতে, খরচ হইতে হইতে এ পাশে যত ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ চলে আসবে। অথবা এভাবে চিন্তা করতে পারো, 20 ভোল্ট
পার্থক্য, সে এই জায়গায় টোটাল 20 ভোল্ট খরচ করবে, যেমনি হোক 20 ভোল্ট খরচ করবে, এবং 20 ভোল্ট যেন খরচ হয় সেই হিসাবেই তড়িৎ প্রবাহ তৈরি হবে, যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ এই সার্কিটের মধ্যে ঘটলে 20 ভোল্ট টোটাল খরচ হবে। কথা কি বুঝতে পারছো কি না বুঝতে পারো নাই? তার মানে রোধ যেখানে সেখানে খরচ হবে, এবং সবগুলো খরচ যোগ করলে ব্যাটারি যতটুকু শক্তি দিছিল ততটুকু শক্তি পাওয়া যাবে। অর্থাৎ ব্যাটারির প্রদান করা শক্তি, ব্যাটারির প্রদান করা শক্তি পুরোটা খরচ হবে। ব্যাটারি প্রদান করা শক্তি পুরোটা খরচ হবে। ব্যাটারি প্রদান করা শক্তি পুরোটা খরচ হবে। এটা তুমি মনে রাখতে পারো 4 নম্বরে। এটা তুমি মনে রাখতে পারো 4 নম্বরে। এটা মনে রাখতে পারো 4 নম্বরে। সম্পূর্ণটাই খরচ হইতে হবে। ব্যাটারি প্রদান করা শক্তি পুরোটাই খরচ হবে, পুরোটাই হইতেই হবে, পুরোটাই খরচ হবে। যতটুকু শক্তি নিয়ে যাবে সে পুরোটাই খরচ করবে। 20 ভোল্ট নিয়ে গেছে, সে 20 ভোল্ট খরচ করবেই, যেমনি হোক। এখানে 12, এখানে 8 হইতে পারে, উল্টাটাও হইতে পারে, এখানে 8 এখানে 12 হইতে পারে, এইখানে 2 এইখানে 18 হইতে পারে, যেমনি হোক সে পুরাটাই খরচ করবে। এবং এই সার্কিটের মধ্যে কারেন্ট এমনভাবেই নির্গত হবে এবং কারেন্টের মান এমনভাবেই ফিক্স করা হবে যেন এই পুরো জায়গায় খরচটা 20 ভোল্টই হয়। ওই হিসাব করেই কত কারেন্ট বের হবে সেটা সার্কিট নিজেই হিসাব করে নেবে, যে ঠিক আছে কত কারেন্ট নির্গত হইলে টোটাল আমার 20 ভোল্ট খরচ হইতেছে, এটা সার্কিট নিজেই হিসাব করে নেবে। বুঝছো? আচ্ছা, আরেকটা মূল কথা জিনিস যেটা, যে এখানে যদি 20 ভোল্ট হইতো, ধরলাম এখানে 20 ভোল্ট, এপাশে 0, তাহলে তারের এই পুরো জায়গাতেই কিন্তু 20 ভোল্টই থাকবে। এই 20 ভোল্ট 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 এতদূর পর্যন্ত ভিতরে যে খরচ হয়ে যাবে 19 18 17 12 হয়ে গেল, কমে গেল 12 12 12 12 12 12 কমে 0 হয়ে গেল, 0 হয়ে শেষ। বুঝছি? আচ্ছা, এখন একটা রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট গেলে কত পরিমাণ শক্তি খরচ হবে সেটা আমরা বের করতে চাই। এটা অলরেডি তোমরা জানো। শক্তি যেটা খরচ হচ্ছে, শক্তি মানে আমি কি বুঝাচ্ছি? শক্তি মানে আমি বুঝাচ্ছি ভোল্টেজ, তাই তো? এখন তোমরা অলরেডি কিন্তু একটা ওহমের সূত্র একটা জানো না, ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর। এটা ওহম থেকে জানো না? ওহমসের ল থেকে এটা তুমি জানো না? ওহমের সূত্র থেকে তুমি এটা জানো, ভি ইকুয়ালস টু আই আর। ওকে, তো এখানে ভি ইকুয়ালস টু আই আর মানেটা আসলে বুঝাইতেছে কি? ভি ইকুয়ালস টু আই আর মানে, এবার সার্কিটের ভাষায় দেখো যে ওহমের সূত্রটা কি বুঝায়। যদি একটা রোধ থাকে, যদি একটা রোধ থাকে যার মান হচ্ছে আর, একটা রোধ আছে যার মান হচ্ছে আর, এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এভাবে না এভাবে আঁকাই, তোমরা যেমন ইচ্ছা আঁকাও, সমস্যা নাই। যে এটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই দুই পাশে যে শক্তি খরচ হবে বা ভোল্টেজের পার্থক্য থাকবে, এই দুই পাশে যে ভোল্টেজের পার্থক্য হবে, ভোল্টেজের পার্থক্য, এই দুই পাশে যে ভোল্টেজের পার্থক্য থাকবে, এই দুই পাশে যে ভোল্টেজের পার্থক্য থাকবে, ভোল্টেজের যে পার্থক্য থাকবে মানে যতটুকু ভোল্টেজ খরচ হবে, যতটুকু ভোল্টেজ খরচ হবে, ভোল্টেজের যে পার্থক্য সেটা হচ্ছে আই গুণন আর, আই গুণন আর। এখন আমি একটা জিনিস তোমাকে বারবার করে রিপিট করাই দিতেছি, একটা জিনিস আমি বারবার করে রিপিট করাই দেই, যে আমরা কিন্তু বর্তনীতে বিভবকে শক্তির মতো বিবেচনা করি। আমি কিন্তু কখনো বলতেছি না যে বিভব হচ্ছে মানে এনার্জি, কখনো বলতেছি না। কিন্তু আমি কিন্তু কখনো বলছি না বিভব এনার্জি। বিভব একটা আলাদা জিনিস, বাট এটা কাজ শক্তির মতো, এটার কাজ শক্তির মতো, এটার কাজ শক্তির মতো। শক্তি যেমন একটা কাজকে করায়, এইটা তেমনি তড়িৎ প্রবাহকে রানিং রাখে। ঠিক আছে? আচ্ছা, সে কিন্তু শক্তির মতো। আচ্ছা, তো তাহলে এইখানে কিছু পরিমাণ বিভব খরচ হয়ে যাবে। কত পরিমাণ বিভব খরচ হবে? তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমান। এই যে বিভবটা খরচ হয়ে যাবে না দুই পাশে, এইটা হবে তড়িৎ প্রবাহ ও বিভবের, তড়িৎ প্রবাহ ও রোধের গুণফলের সমান। তাহলে এইখানে ধরো কথার কথা, এখানে যদি 20 ভোল্ট হয় তাহলে এই পাশে কত হবে?
20 ভোল্টের চেয়ে খরচ হয়ে যাবে কতটুকু, আই আর পরিমাণ খরচ হয়ে যাবে। সো 20 মাইনাস আই আর হবে এ পাশের ভোল্টেজ। আমার কথাটা বুঝো, তার মানে ঘটনাটা কি ঘটলো, এইখানে ঘটনাটা কি ঘটলো, এইখানে আমার বিভব একটা রোধের দুই পাশে যতটুকু ভোল্টেজ কমে যায় এটাকে বলে ভোল্টেজ ড্রপ হওয়া, ভোল্টেজ খরচ হয়ে যাওয়া, ভোল্টেজ ড্রপ হওয়া বা খরচ হয়ে যাওয়া। যতটুকু ভোল্টেজ ড্রপ হয় এটা হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে ভোল্টেজের খরচ, ভোল্টেজ ড্রপ বা খরচ হওয়া ভোল্টেজ বা খরচ হওয়া ভোল্টেজ। সেটার মান কি, রোধ গুণন রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। একটা কাহিনী দেখো, একটা অঙ্ক দেখো, ধরো আমি একটা সার্কিট দিলাম, হ্যাঁ আমি একটা সার্কিট দিলাম, এই যে এটা হচ্ছে ভোল্টেজ। কত ভোল্টেজ এখানে আমি ধরলাম, ধরো এটা 40 ভোল্ট, এটা হচ্ছে 40 ভোল্ট। আচ্ছা এবার তোমরা 9 10-এ করছো, এটা এখন যেটা করাবো এটা 9 10-এ তোমরা করছো। এখানে একটা রোধ, এরপরে আরেকটা রোধ, এটা হচ্ছে 9 10-এ জিনিস, এটা 9 10-এ করা জিনিস, বুঝছো? এই জিনিসটা 9 10-এ করছো, না করলে এখন শিখো, আর যদি করে থাকো তাহলে এটা অ্যান্সার বের করে ফেলতে পারবা। তোমাকে বলা হইলো 9 10-এ, তো এটা গত ক্লাসে তো এটা আমি বলছিলাম যে দুটা রোধ যদি একটার পর একটা থাকে তাহলে মোট রোধ কত হয় এদের যোগফল। এটা যদি হয় 10 ওহম, এটা যদি হয় 30 ওহম, তাহলে এইখানে মোট রোধ কত হবে, 10 যোগ 30 40, তাই না? আচ্ছা, তো 10 ওহম রোধ আছে আর 30 ওহম রোধ আছে। তোমাকে এইখানে তড়িৎ প্রবাহ বের করা লাগবে আই, হ্যাঁ তড়িৎ প্রবাহ বের করা লাগবে আই। তোমাকে আমি বলে দিলাম যে এইটা হচ্ছে 80 ভোল্ট, বা এটা ধরো 40 ভোল্টই আমি বললাম তোমাকে যে এটা হচ্ছে 40 ভোল্ট, এটা হচ্ছে 40 ভোল্ট। তাহলে এই জায়গায় বিভব কত হবে সেটা তোমার বের করা লাগবে। এই জায়গায় বিভব আমি ধরো তোমাকে বললাম VA, এই V এটা তোমার বের করা লাগবে। এটা তুমি কেমনে করবা, ইহা তুমি কেমনে হিসাব করিবা? দেখো এটা হিসাব করা না খুবই সহজ, এটা না খুবই সহজে হিসাব করা যাইতেছে। তুমি কেমনে করতেছো, তুমি 40 ভোল্ট নিয়ে রওনা দিলা, তুমি 40 ভোল্ট নিয়ে রওনা দিবা, 40 ভোল্ট, ইয়েস আমার কাছে 40 ভোল্ট আছে, যাবা কারেন্ট যাবে, তাই না? কারেন্ট যায়, এখানে শক্তি খরচ হবে। এখন তুমি তো জানো না কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, বাট তুমি এইটা জানো যে এই জায়গায় মোট রোধের পরিমাণ হচ্ছে 30 আর 10 মোট 40 ওহম টোটাল, তাই না? এবং এই দুই জায়গায় আমি বিভব দিয়েছি 40 ভোল্ট। আমার মোট রোধ হচ্ছে 40 ওহম, এই মোট রোধ 40 ওহমে আমি মোট ভোল্টেজ দিয়েছি 40 ভোল্ট। তাহলে কারেন্ট কতটুকু হবে? খুব সহজ, ওহম আমাদের যে কথাটা বলেছিল যে V ইকুয়ালস টু IR, মানে ভোল্টেজ ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ গুণন রোধ। এই পুরা জায়গার কথা আমি হিসাব করতেছি, এই পুরা জায়গায় আমি 40 ভোল্ট কানেক্ট করছি, আচ্ছা তাহলে 40, কারেন্ট কতটুকু যাচ্ছে এই পুরা জায়গায় আমি জানি না, এই কারেন্টের মান আমি জানি না, কিন্তু এই পুরা জায়গার রোধটা আমি জানি 40। তাহলে আই আসবে আমার এখান থেকে 40/40 1 অ্যাম্পিয়ার, তাই না? 1 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে আমি জানি এই সব জায়গা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ওকে এবার আসো, তাহলে ঘটনাটা কি করতেছে, তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইখানে একটা দেখে রোধ 10 ওহমের, এইখানে কিছু পরিমাণ শক্তি খরচ হয়ে যাবে। কি পরিমাণ শক্তি খরচ হবে সেটা হচ্ছে প্রশ্ন। কি পরিমাণ শক্তি খরচ হবে? আমরা তো জানি যে খরচ হওয়া শক্তি, আচ্ছা আমি বারবার শক্তি বলতেছি, বাট আমি কিন্তু বারবার রিপিট করি যে আসলে কিন্তু শক্তি না, এটা হচ্ছে ভোল্টেজ শক্তির মতো একটা জিনিস। খরচ হওয়া ভোল্টেজ সমান কত হয়, কারেন্ট এবং রোধের গুণফল। খরচ হওয়া ভোল্টেজ হবে কারেন্ট এবং রোধের গুণফল। আমি তো জানি কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, এই পুরো জায়গা দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঘুরতেছে, তাহলে এই রোধের মধ্যেও কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার ইনটু রোধের মান হচ্ছে 10। আমি এই রোধের কথা হিসাব করতেছি না, তাহলে এই রোধের মান হচ্ছে 10, তাহলে আসবে আমার 10 ভোল্ট। তাহলে এই জায়গায় মোট খরচ হয়ে যায় 10 ভোল্ট। এবার তুমি হিসাব করো, দেখো
40 ভোল্ট নিয়ে আসছে, এসে এখানে 10 ভোল্ট খরচ হয়েছে, তাহলে এখানে বাকি থাকে কত? তাহলে বাকি থাকবে কত? 40 নিয়ে এসেছিল, 10 ভোল্ট খরচ হয়ে গেল, তাহলে বাকি থাকতেছে আমার 30 ভোল্ট। তাহলে VA হবে আমার 30 ভোল্ট, VA হবে আমার 30 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার, VA হবে আমার 30 ভোল্ট। সো তুমি ভোল্ট কতটুকু খরচ হয়েছে সেটার মাধ্যমে এটা হিসাব করে ফেলতে পারবা। সহজ একটা জিনিস না? সহজ একটা জিনিস। এখন তুমি দেখো, আসলে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে, আসলে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে। এটা যদি 30 হয়, দেখো এটা তো 0, এটা যদি 40 হয়, পার্থক্য যদি 40, আমি বললাম এই পাশের পার্থক্য 40 ভোল্ট, এ পাশে 40, তাহলে এ পাশে হবে 0, তাহলে এখানেও 0, দেখো কোনো রোধ নাই, তাহলে এই পুরা পথটা ধরে কোনো তো শক্তির খরচ হবে না, এই পুরা পথটা ধরে 0 হবে অবশ্যই। খেয়াল করো, দেখো এখানে 0 ভোল্ট, এই পুরা পথ ধরে দেখো কোনো রোধ নাই, রোধ না থাকলে কি শক্তির কোনো খরচ হবে বা বিভবের খরচ হবে? রোধ না থাকলে বিভবের খরচ হবে না, তাহলে এই পুরা পথ ধরে কোনো বিভবের খরচ হবে না, এই পুরা পথ ধরে তার মানে 0ই থাকবে, 0 0 0 0 0 0, তাহলে এখানেও 0, তাহলে এই জায়গায় আমি মাত্র বের করলাম 30, এই পাশে 0, তাহলে 30 ওহম রোধের উভয় পাশে বিভবের পার্থক্য হচ্ছে 30 এবং 0 মানে 30। খেয়াল করো এই 30 ওহম রোধটা, খেয়াল করো এই 30 ওহম রোধটা, খেয়াল করো 30 ওহম, এই পাশে 30 ভোল্ট, এই পাশে 0 ভোল্ট, তাহলে পার্থক্য কত এই দুই পাশের? অবশ্যই 30 ভোল্ট পার্থক্য। তাহলে কারেন্ট কত হওয়া উচিত? I সমান সমান কত হবে? V ভাগ R হবে। V ইকুয়ালস যদি IR হয়, তাহলে I সমান সমান V ভাগ R হবে, তাহলে V হবে আমাদের 30, R হবে আমাদের কত? এটা 30, কত আসে? 1 অ্যাম্পিয়ার। আমাদের কারেন্ট কি 1 অ্যাম্পিয়ারই ছিল না? কারেন্ট তো আমাদের 1 অ্যাম্পিয়ারই ছিল। দেখছো, এটা এটা মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক আসলে ঠিক। তাহলে তোমার এই 30 ওহমের কতটুকু ভোল্টেজ খরচ হবে? 30 ওহম রেজিস্ট্যান্সে 30 ওহমের মধ্যে 30 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ খরচ হবে? এই মুছো না কেন তুমি? আচ্ছা, 30 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ খরচ হবে বন্ধুরা? তোমাদের কি এনার্জি কম? আজকে আমার এনার্জি অনেক কম, বুঝছো? আজকে সারাদিন অনেক ধকল গেছে। আচ্ছা, তো 30 ওহমের ক্ষেত্রে, হ্যাঁ 30 ওহমের ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা তুমি অঙ্ক করেও করতে পারো, অঙ্ক ছাড়াও করতে পারো। তুমি দেখতেছো এখানে 30, এই পাশে 0, তাহলে অবশ্যই 30 ভোল্ট খরচ হবে। খরচ হবে কত? খরচ হবে কত? খরচ হবে 30 ভোল্ট, অবশ্যই 30 ভোল্ট খরচ হওয়া লাগবে, 30 ভোল্ট অবশ্যই খরচ হওয়া লাগবে, কারণ আমি বলছি ব্যাটারি যতটুকু ভোল্টেজ দেয় পুরোটাই খরচ হবে, ব্যাটারি যতটুকু ভোল্টেজ দেয় পুরোটাই খরচ হবে। তাহলে এখানে যদি 10 খরচ হয়, দিছে 40, তাহলে 10 খরচ হইলে বাকি 30টা এখানে খরচ হয়ে যাবে, খরচ হয়ে 0 হয়ে যাবে, এই যে 0 0 সাথে মিলে গেল, সুন্দর ম্যাচিং হয়ে গেল। কাজে এখানে 30, এখানে 0, খরচ হবে আমাদের 30। বা তুমি অঙ্ক করেও করতে পারো, যে খরচ এইভাবে করতে পারো, যে খরচ V সমান সমান I গুণন R। কোনটার হিসাব করতেছি? 30 ওহমের হিসাব করতেছি। তাহলে 30 ওহমের কারেন্ট কত? ভাই পুরা সার্কিটেই তো কারেন্ট 1 ওহম, তাহলে 30 ওহমের কারেন্ট হচ্ছে 1 ওহম। রোধের মান কত? 30 ওহমের 30, তাহলে আমাদের আসতেছে কত? 30 ভোল্ট। দেখো 30 ভোল্ট, 30 ভোল্ট। তুমি যেমনেই করো হিসাব নিকাশ শেষ হবে, তুমি যেমনেই করো হিসাব নিকাশ একই আসবে, মান একই আসবে, বুঝছো? যেমনি করো মান একই আসবে। তুমি এটা কেমনে করলে? এটা তুমি এইভাবে হিসাব করছিলা যে মোট খরচ করা লাগবে 40, আগে খরচ করছে 10, তাহলে বাকি 30টা এখানে খরচ করা লাগবে, এভাবে না? যে মোট দিচ্ছে 40, এখানে 10 খরচ হয়েছে, তাহলে বাকি 30 এখানে খরচ করা লাগবে। ওইভাবে করতে পারো, এভাবে করতে পারো, যেমনে করো তোমার অ্যান্সার একই আসবে। আচ্ছা দেখো, একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা এমনভাবে যদি প্রতিস্থাপিত করা হয় যে বর্তনীতে কারেন্ট, ভোল্টেজ কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। ভাই আপনি কি ভাষায় কথা বলতেছেন? বাংলা ভাষায় বলেন। দেখো এইখানে আমার একটা সার্কিট ছিল না, এই সার্কিটে ছিল 10 ওহম, 30 ওহম, অনেকগুলো রোধ ছিল। আমি তোমাকে কি বললাম যে এই সবগুলো রোধের যোগফল হচ্ছে 40 ওহম। তুই দেখতেই পাচ্ছ যে একটা 10 লাগাইছে, আবার 30 লাগাইছে, তাহলে মোট 40 এখানে লাগানো আছে। হ্যাঁ, তো 10 আর 30 না লাগায়ে যদি আমি শুরুতে একটা 40 লাগাই দিতাম, তাহলেই তো হইতো। আমার কারেন্ট 1 অ্যাম্পিয়ার, 40 ওহম 40 ভোল্ট, 40 ওহম 40 ভোল্ট, তাহলে কারেন্ট আমার 1 অ্যাম্পিয়ার। তো 40 ওহম আমি বানাইছি কেমনে? 10 আর 30, দুইটা রোধ ইউজ করা কেন দরকার?
এক একটা রোধের দাম 6 টাকা 7 টাকা করে, বুঝছো? একটা রোধের দাম 6 টাকা 7 টাকা করে মোটামুটি। তো আমার 7 টাকা 7 টাকা 14 টাকা খরচ হইলো। খুলো এগুলা, 40 ওহম নিয়ে আসো, 40 ওহম আমি লাগাই দিলাম, 40 ওহমের মোটামুটি 7-8 টাকা খরচ হবে। খরচ আমার কমে গেল না? তার মানে দুইটা রোধের জায়গায় একটা 40 ওহম লাগালেই কাজ হয়ে যেত। 40 ওহম 40 ভোল্ট, আমি 1 অ্যাম্পিয়ারই পাইতাম। তো হুদাই আমি দুইটা রোধ লাগাইলাম, বুঝছো? তো আমি যদি 1 অ্যাম্পিয়ার কারেন্টই পেতে চাই, দুইটা রোধ না লাগায় তার সমতুল্য একটা রোধ লাগালেই তো হয়ে যেত। এই সমতুল্য রোধটাকে বলা হয় তুল্য রোধ। তো দেখো কি বলছে এখানে, তোমাকে বলল যে যদি একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে, রোধের সমবায় মানে হচ্ছে অনেকগুলা রোধ, সমবায় মানে অনেকগুলা রোধের কালেকশন। তো যদি কোনো রোধের মধ্যে রোধের সমবায় থাকে, অনেকগুলো রোধ থাকে, এটাকে যদি আমি একটি মাত্র রোধ দ্বারা, একটা মাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করে দিলাম, ওই সবগুলা খুলে একটা রোধ লাগাইলাম, যাতে উক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ, কারেন্ট যেন সেম থাকে এবং বিভব পার্থক্য মানে কারেন্ট ভোল্টেজ কোনো কিছু চেঞ্জ হবে না, সব সেম থাকবে, উভয় অপরিবর্তিত থাকে, ওই একক রোধকে উক্ত রোধের সমবায়ের তুল্য রোধ বলে। কাজে তুল্য রোধ হচ্ছে এমন একটা রোধ যেই রোধ দিয়ে তুমি যদি সার্কিটটাকে রিপ্লেস করে দাও, 10 আর 30 খুলে ফেলালাম, খুলে 40 লাগাইলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, একই জিনিস হবে, একই জিনিস হবে। এখানে 40 ভোল্টেজই থাকবে, কারেন্টও 1 অ্যাম্পিয়ারে থাকবে, ভোল্টেজ কারেন্ট সবই সেম থাকতেছে, বুঝছো? এইটা হচ্ছে আমাদের তুল্য রোধ। সো ওইখানে 40 ছিল আমাদের তুল্য রোধ, এইখানে আমরা হিসাব করব যে তুল্য রোধ কোন সার্কিটে কেমন হয়, এটা আমরা একটু পরে হিসাব করা শুরু করব। তো তুল্য রোধের এই সংজ্ঞাটা একটু মনে রাখো, সংজ্ঞাটা একটু কঠিন, বাট বুঝে বুঝে পড়লে তোমার দেখবে মনে থাকবে। একটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করা হলো যাতে জানো উক্ত বর্তনীর মোট তড়িৎ প্রবাহ এবং বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য উভয় অপরিবর্তিত বা আনচেঞ্জ থাকে, ওই রোধকে আমরা বলছি তুল্য রোধ। একটি বর্তনীতে সংযুক্ত কোনো রোধের সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করা হয় যাতে উক্ত বর্তনীর মোট তড়িৎ প্রবাহ এবং উক্ত বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য উভয় অপরিবর্তিত থাকে, ওই একক রোধকে আমরা ওই সমবায়ের তুল্য রোধ বলি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুল্য রোধের সংজ্ঞা ডান। এখন তুল্য রোধ আমরা জিনিসটা বুঝতেও পারছি, তুল্য রোধ জিনিসটা আমরা বুঝতেও পারছি, তাই না? যে অনেকগুলো রোধ থাকবে, খুলে আমি একটা রোধ লাগাবো, তাহলেই হয়ে যাবে। এখন সমবায় মানে কালেকশন অনেক রকমের হতে পারে, তাই না? যেমন আমরা গত স্লাইডে যেটা দেখলাম যে একটা রোধ, তারপরে আবার এটার সাথে যুক্ত করে আরেকটা রোধ, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা কানেকশন, সবচেয়ে সহজ একটা সমবায়। এটাকে আমরা বলতেছি শ্রেণী বা অনুক্রমিক সমবায় বা সিরিজ কানেকশন। এটাকে আমরা বলছি সিরিজ কম্বিনেশন বা সিরিজ কানেকশন, তাই না? যে শ্রেণী বা অনুক্রমিক বা সিরিজ মানে হচ্ছে একটার পর একটা আমি লাগাচ্ছি, এইটা হচ্ছে আমার সিরিজ কানেকশন, এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন। ওকে, আবার যদি তুমি এমন করতা যে একটা রোধ, তো এই একটা রোধ দুইটা রোধ হিসাব করি, তো এই দুইটা রোধের এই দুই মাথাকে তুমি ধরে এক জায়গায় কানেকশন দিছো, এই দুই মাথাকে তুমি ধরে এক জায়গায় কানেকশন দিছো, তাহলে এইটাকে আমরা বলছি সমান্তরাল কানেকশন, প্যারালাল কানেকশন। এটার নাম হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন বা প্যারালাল কানেকশন। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্যারালাল কানেকশন বা সমান্তরাল প্যারালাল কানেকশন। এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। সো সমান্তরাল কিভাবে দেয়, যে প্রত্যেকটা রোধের, সকল রোধের একটি প্রান্তবিন্দু এক জায়গায় এবং অপর যে প্রান্তবিন্দু সেটা আরেক জায়গায় কানেকশন দেওয়া হয়। সিরিজ রোধে কি করা হয়, একটি শেষ হয়ে গেলে একটি রোধের শেষ বিন্দুর সাথে আরেকটি রোধের শুরুর বিন্দু, এটার শেষ বিন্দুর সাথে আরেকটা রোধের শুরুর বিন্দু আমি এভাবে কানেকশন দিই। মানে একটার মাথা, এটা হলো মাথা, এটা হচ্ছে পা, এটার পায়ের সাথে আরেকটা রোধের আমি মাথা যুক্ত করে দিলাম, পামা হয়ে গেল, বুঝছো? সো সিরিজ কানেকশন হচ্ছে একটার পর একটা জাস্ট কানেকশন দিতে থাকবো। সমান্তরাল হচ্ছে সবগুলা নিব, নিয়ে মাথাগুলো এক জায়গায় জোড়া দিব, আরেক মাথা আরেক জায়গায় আমি জোড়া দিব। এবং আরেকটা আছে যেটা হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র মানে আমি একসাথে সব রকমের কানেকশন দিলাম। মিশ্র সমবায় মানে আমি একসাথে সব রকমের কানেকশন দিচ্ছি, এটাকে বলা হয় মিশ্র সমবায়। যেমন আমি দুটা রোধকে এভাবে কানেকশন দিলাম, এরপরে আবার দুটা রোধকে আমি এভাবে কানেকশন দিলাম,
এই যে দুই মাথা যুক্ত করে এই এই দেখছো, এদের দুই মাথা নিয়ে এসে যুক্ত করলাম, আবার এই দুই মাথা নিয়ে এসে এই জায়গায় যুক্ত করলাম। তো এই দুটা প্যারালাল, এই দুটা সিরিজ, এই পুরা রোধটার সাথে আবার এই দুটা হচ্ছে সিরিজ, তাই না? আচ্ছা, তারপরে ধরো এই যে পুরা, এই যে এত বিশাল বড় একটা রোধ, বিশাল বড় একটা রোধের সমবায়, বিশাল বড়, এই পুরা রোধটার সাথে আমি আরেকটা রোধ আবার দিলাম তোমার প্যারালালে দিলাম। দেখো, দেখছো, এই যে বিশাল বড় রোধ, বিশাল বড় রোধের এই প্রান্তবিন্দুর সাথে এই রোধের প্রান্তবিন্দু কানেকশন দিয়ে দিলাম, এই প্রান্তবিন্দুর সাথে এই প্রান্তবিন্দু নিয়ে এসে কানেকশন দিয়ে দিলাম। সো এইটাকে আমরা বলছি মিশ্র সমবায়, এটাকে আমরা বলছি মিশ্র সমবায়, এটাকে আমরা বলছি মিশ্র সমবায়। তো তিন ধরনের সমবায় হতে পারে, সিরিজ, প্যারালাল অ্যান্ড মিশ্র। তো এটা হচ্ছে সিরিজ কানেকশন, এটা হচ্ছে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন তোমরা চিনো, ম্যাক্সিমামই চিনো তোমরা, যে একটার পর একটা রোধ বসা থাকবে এবং একটা সংজ্ঞা দেওয়া আছে, পড়তে পারো, কটমট একটা সংজ্ঞা, জিনিসটা তো বুঝছো। কতগুলো রোধকে যদি পরপর এমনভাবে সাজানো হয় যে প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে বাকিগুলো যুক্ত থাকে এবং একই প্রবাহ সবকটির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই রোধকে আমরা বলছি সমবায় শ্রেণীকে আমরা বলছি রোধের শ্রেণী সমবায়, রাইট? আচ্ছা, তাহলে এই একটা রোধ, এই যেটা মাথা, এই রোধের এই কই গেল, আচ্ছা রোধের এটা হচ্ছে মাথা, এই যে রোধটা শেষ, আবার আরেকটা রোধের মাথা এখানে যুক্ত করলাম, এই রোধ এখানে শেষ, আবার আরেকটা রোধের মাথা এখানে যুক্ত করলাম, এই রোধ এখানে শেষ। তো এই একটার পর একটা আমি যুক্ত করতে থাকতেছি। এবং দেখো এই যে ব্যাটারি প্লাস আর মাইনাস, তড়িৎ প্রবাহ যে আসবে, কারেন্টটা যে আসবে, এই একই কারেন্ট তো সবার মধ্যে দিয়ে যাবে। তার মানে শ্রেণী কানেকশনে বা সিরিজ কানেকশনে তড়িৎ প্রবাহ সবার মধ্যে দিয়ে একই থাকে, একই প্রবাহ, প্রবাহ সবার মধ্যে একই থাকে, প্রবাহ সবার মধ্যে একই থাকে, এটা গুরুত্বপূর্ণ। প্রবাহ, প্রবাহ সবার মধ্যে একই থাকে, আই কারেন্ট, আই কারেন্ট, আই কারেন্ট, আই কারেন্ট, আই কারেন্ট, একই কারেন্ট, একই কারেন্ট সবার মধ্যে দিয়ে যাবে, একই কারেন্ট সবার মধ্যে দিয়ে যাবে, যার তার কোনো উপায় নাই, যাওয়া তো লাগবেই, কারেন্ট তো একই জায়গা দিয়ে যাওয়া লাগবেই, উপায় তো নাই, যতই বাধা হোক, বিঘ্নতা হোক, এদিক দিয়ে তো যাইতে হবে কারেন্টটা, তাই না? এদিক দিয়ে তো যাইতে হবে কারেন্টটা, ঠিক আছে? আচ্ছা, সো এই পুরা জায়গা দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং এরকম রোধ যদি একটার পর একটা বসানো থাকে তাহলে মোট রোধ হয় তাদের যোগফল, মোট রোধ হয় তাদের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3, এখানে তিনটা রোধ R1 R2 R3, তাহলে মোট রোধ, এই রোধগুলোকে সরাই দিয়ে আমি এই আরেকটা রোধ বসাবো, বুঝছো? এদের মোট রোধ কত, এখানে যতগুলো রোধ আছে এদের মোট রোধ কত, এদের মোট রোধ কত, R1 প্লাস R2 প্লাস R3, যদি হতো 10 20 30, তাহলে তো 10 যোগ 20 যোগ 30 মোট রোধ। তাহলে যত টাকা মোট রোধ হয়, যত মোট রোধ হয়, আমি তিনটা আলাদা আলাদা করে না বসায় ওই রোধটা আমি যদি একটা বসায় দিতাম তাহলেই তো হয়ে যেত। তো সেটাকে আমরা বলতেছি তুল্য রোধ। তুল্য রোধকে আর ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করে, আর ইকিউ মানে হচ্ছে তুল্য রোধ, আর ইকিউ মানে হচ্ছে তুল্য রোধ, এটা মানে হচ্ছে তুল্য রোধ। তুমি এভাবে চিন্তা করো, কারেন্ট তো এখানে আসলো, তুল্য রোধ কেমন হিসাব হয় জানো? কারেন্ট তো এখানে আসবে, তুমি কারেন্টকে জিজ্ঞেস করবা যে বলো তো তোমার কতটুকু রোধ তুমি ফেস করছো, কতটুকু বাধা তুমি ফেস করছো, তোমার জীবনে কষ্টের পরিমাণটা বলো। তো সে কারেন্টটা সে চিন্তা করবে, ভাই দেখেন আমি প্রথমে আসছি, আসার পর প্রথমে R1 রোধ আমি পাইছি, R1 রোধ পাওয়ার পর আমি আবার পার হয়েছি, পার হয়ে দেখি আবার R2 রোধ, R2 রোধ পার হওয়ার পর আমি আবার দেখছি R3 রোধ, আমার R1 R2 R3 তিনটা রোধ পার করা লাগছে, এই আমার মোট রোধ হচ্ছে R1 R2 আর R3, ঠিক আছে? এই জন্যে এখানে মোট যে তুল্য রোধ সেটা হচ্ছে R1 R2 R3, এটা হচ্ছে মোট রোধ। এই রোধটা আমি যদি খুলে ফেলে এই রোধটা লাগাই দিই R1 প্লাস R2 R3 মানে একটা রোধ, তাহলেই সার্কিটটা একই থাকবে। আমি যদি একটাই খালি রোধ লাগাই যেটা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে দেখো সার্কিটটা সেমই থাকবে, সব কিছু সেম থাকবে, কারেন্টও সেম থাকবে, এভরিথিং সেম থাকবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে এমনটা হয় না, প্যারালালের ক্ষেত্রে জিনিসটা আসলে একটু আলাদা। প্যারালালের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। প্যারালালের ক্ষেত্রে আলাদা কেন? কারণ তুমি দেখো এখানে কিন্তু কারেন্ট আলাদা আলাদা হয়ে যাবে, কারেন্ট আসবে, দেখো একটা কারেন্ট আসলো কারেন্ট এসে দেখবে তার তিনটা যাওয়ার রাস্তা। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে অনেকগুলো ইলেকট্রনের প্রবাহ,
কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে আর ইলেকট্রন তো আসলে এদিক দিয়ে যাবে, তাই না? ইলেকট্রন তো উল্টা দিক দিয়ে যায়। তো ইলেকট্রনের কথা চিন্তা করে একই জিনিস হবে, ইলেকট্রন আসবে, সে দেখবে অনেকগুলো রাস্তা যাওয়ার, তো তখন ইলেকট্রনগুলো ভাগ হয়ে যাবে, কেউ যাবে এই দিকে, কেউ যাবে এই দিকে, কেউ যাবে এই দিকে, যার কারণে তুমি তিনটা রাস্তায় তিনটা আলাদা আলাদা তড়িৎ প্রবাহ পাবা। তিনটা রাস্তায় তুমি তিনটা আলাদা আলাদা তড়িৎ প্রবাহ পাবা। একটায় I1, একটায় I2, একটায় I3 আমি ধরলাম। ধরো রোধের মান হচ্ছে R1, R2 এবং R3, এরা সমান্তরালে লাগানো, তাহলে এদের তুল্যরোধ কিন্তু আর R1, R2, R3 যোগফল হবে না, তখন তুল্যরোধটার এই ফর্মুলা দিয়ে বের করা লাগে। এখন জাস্ট অ্যানালজি দিয়েও বুঝতে পারো যে ভাই মানে তুল্যরোধটা এখানে অন্যরকম হইলো কেন। চিন্তা করো, তুমি ধরো এখানে তুমি আসো একটা দর্জি বা দারোগা আসো, চারিদিক থেকে কারেন্ট আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, তিনটা রাস্তা না, তিন রাস্তা থেকে কারেন্ট আসতেছে। এখন কারেন্ট আসার পর তুমি সবাইকে দাঁড় করাইছো, দাঁড় করাই বলছে বল তোদের জীবনে কতটুকু বাধা ফেস করছো, তুই সেই বাধার পরিমাণটা বল, রোধের পরিমাণটা বল। তো তিনটা রাস্তা দিয়ে তো তিন রকমের কারেন্ট আসছে, তো কেউ বলবে R1, কেউ বলবে R2, কেউ বলবে R3, তুমি কার কথা শুনবা? কেউ বলবে R1, কেউ বলবে R2, কেউ বলবে R3, কেউ R1 ফেস করছে, কেউ R2 ফেস করছে, কেউ R3 ফেস করছে। যদি R1 অনেক কম হয়, যেই রাস্তায় রোধ অনেক কম ছিল, বাধা অনেক কম, সেই রাস্তা দিয়ে অবশ্যই বেশি কারেন্ট গেছে। বাধা কম হলে কারেন্ট বেশি যাবে না? ধরো R1 এর মানটা অনেক কম, তাহলে R1 এর মধ্যে অনেক বেশি কারেন্ট যাবে। অনেক মানুষ বলবে ভাই R1 জীবনে বাধা, R1 বাধা, R1 বাধা। কিছু কিছু কারেন্ট R2 হয়ে গেছে, ওরা বলবে ভাই R2, 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 R2। কিছু কিছু কারেন্ট R3 তে গেছে, তোমাকে বলবে R3, R3, R3। সো তুমি আসলে সহজে কোনো হিসাব করতে পারবা না এখানে, এই জন্য এই হিসাবটা একটু জটিল। এটা তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা তুমি এভাবে চিন্তা করতে পারো। দেখো R1 রোধক, R2 রোধক এবং R3 রোধক, রোধ যেটাই হোক, রোধ যেটাই হোক, এদের দুই প্রান্ত একই জায়গায়, দেখো এদের দুই প্রান্ত একই জায়গায়, এ তে এবং বি তে, এ এবং বি, সবগুলো রোধের দুই প্রান্ত হচ্ছে এ এবং বি তে। আচ্ছা, এ এবং বি তে বিভব কত? দেখো বিভব কিন্তু সেম, এই একটাই ব্যাটারি, যদি এটা ব্যাটারির মান হতো ভি, তাহলে এই পাশে আমি ধরতাম, ধরো এই পাশ এবং এই পাশে বিভব পার্থক্য কিন্তু ভি হইতো, তাই না? ব্যাটারি ভি, দেখো ব্যাটারি ভি, এই ভি আমি এই দুই পাশে লাগাইছি, তাহলে এই দুই পাশে বিভব পার্থক্য কত? ভি। এই দুই পাশ মানে কি? এই দুই পাশ তো প্রত্যেকটা রোধেরই দুই পাশ, তাহলে প্রত্যেকটা রোধেরই বিভব পার্থক্য ভি। তাহলে R1 রোধেরও বিভব পার্থক্য ভি, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য হচ্ছে ভি, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য হচ্ছে ভি, সবগুলোর বিভব পার্থক্য সেম, সবগুলোর বিভব পার্থক্য সেম। এই জন্য তুমি দেখো এখানে লেখা আছে যে একই বিভব পার্থক্য, একই বিভব পার্থক্য। শ্রেণীতে ছিল একই তড়িৎ প্রবাহ আর প্যারালালে একই বিভব পার্থক্য। শ্রেণীতে ছিল একই তড়িৎ প্রবাহ আর সমান্তরালে হচ্ছে একই বিভব পার্থক্য, একই বিভব পার্থক্য, একই বিভব পার্থক্য। আচ্ছা ঠিক আছে, একই বিভব পার্থক্য। তো ধরে নেই এই সার্কিটের বদলে আমি অন্য একটা তুল্য একটা সার্কিট বানাইলাম, একই সার্কিট আমি আরেকটা বানাইলাম, ঠিক আছে? বুঝছো, এই তিনটা রোধের তুল্য রোধ আমি এখানে বসাইছি আর ইকিউ, এই আর ইকিউ এর মানটা আমি বের করতে চাই, এই আর ইকিউ এর মানটা আমি বের করতে চাই। তো আর ইকিউ তুল্য রোধের মানে মূল শর্ত কি? যে কারেন্ট ভোল্টেজ সম সেম হওয়া লাগবে। এটা যদি ভি হয় এটাও ভি, তাহলে কারেন্ট এখানে আই হবে, এখানে যে আই ছিল এখানে আমি আই কারেন্টই পাবো, এখানে কারেন্ট আমার সেম হওয়া লাগবে। তাহলে কারেন্টের ফর্মুলা কি? আই সমান সমান কি? আই সমান সমান ভি বাই আর। তো ভি, ওই সার্কিটটা আগে হিসাব করি, ওই সার্কিটটা ভি বাই আর ইকিউ। আচ্ছা, আর এই সার্কিটে কি হবে? এই সার্কিটে কারেন্ট তো আসলে তিনটা, I1, I2 এবং I3, I1, I2 এবং I3, কারেন্ট তো আসলে তিনটা, I1, I2 এবং I3, কারেন্ট হচ্ছে তিনটা, I1, I2 এবং I3। এই তিনটা কারেন্ট মিলে এই কারেন্টটা তৈরি করবে না? তিনটা কারেন্ট মিলে তো এই কারেন্ট তৈরি করবে। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এদিক দিয়ে কিছু ইলেকট্রন দৌড়াচ্ছে, এদিক দিয়ে কিছু ইলেকট্রন দৌড়াচ্ছে, এদিক দিয়ে কিছু ইলেকট্রন দৌড়াচ্ছে, এই সবগুলো ইলেকট্রনের দৌড়ানিকে যোগ করলে আমি একটা মোট দৌড়ানি পাবো না, একটা মোট তড়িৎ প্রবাহ পাবো না? বুঝি নাই। I1, I2, I3, কারেন্ট তিনটা আলাদা আলাদা মানে কি? মানে তিনটা রাস্তায় আলাদা আলাদা পরিমাণ ইলেকট্রন দৌড়াচ্ছে। আচ্ছা, তাহলে এই যতগুলো ইলেকট্রন মোট দৌড়াচ্ছে সবগুলোকে যোগ করলে তুমি টোটাল পাবা না? টোটাল তড়িৎ প্রবাহ পাবা না? পাবা তো, পাবো কি না?
ইলেকট্রন দৌড়াচ্ছে, সবগুলো ইলেকট্রন দৌড়ায় আসলো, তারপর 3 জন 3 ভাগ হয়ে গেল। তো 3 ভাগের সবগুলো তড়িৎ প্রবাহ যোগ করলে তুমি শুরুর মোট তড়িৎ প্রবাহটা পাবো। তো ওটাই আমি বলছি যে তুমি আসলে এটা হবে যে এইখানে এই I1 I2 এবং I3 এই 3টা যোগ করলে এই মোট আইটা তুমি পাবা। সো এইখানে আমার আই হবে আসলে I1 যোগ I2 যোগ I3, ঠিক আছে? আচ্ছা, সো V বাই আর ই কিউ ইকুয়ালস টু I1 মানে কি? R1 এর কারেন্ট, R1 এর কারেন্ট। আচ্ছা, তাহলে আমি বলতে পারি না যে V বাই R1, R1 এর বিভব পার্থক্যও তো V তো নিয়ে যায় আমি R1 এর দুই পাশে লাগাইছি। আচ্ছা, প্লাস I2 এর কি হবে? I2 এরও তো বিভব পার্থক্য V, I2 এরও তো বিভব পার্থক্য V হবে, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম V, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য সেম। তাহলে 2 নাম্বার রোধের R2, 3 নাম্বার রোধের R3, সব জায়গা থেকে V কাটা, তাকে 1 বাই আর ই কিউ ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তো এইভাবে তুমি আসলে এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন সমান্তরাল রোধের কিছু শর্টকাট আছে। সমান্তরাল রোধের কিছু শর্টকাট আছে। সমান্তরাল রোধের কিছু শর্টকাট আছে। শর্টকাটটা কীরকম? যদি দুইটা রোধ থাকে সমান্তরালে, যদি দুইটা রোধ থাকে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, যদি সমান্তরালে দুইটা রোধ থাকে, সমান্তরালে দুইটা রোধ, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2, তাহলে এদের তুল্য রোধ কত হবে? তুল্য রোধ মানে কি? মানে এই দুইটা রোধকে রিপ্লেস করে আমি খালি একটা রোধ বসাবো, যেটা হবে আমাদের তুল্য রোধ আর ইকিউ। আচ্ছা, এটা কি হবে? আর ইকিউ এর মান কত হবে? ফর্মুলা আমরা দেখলাম যে 1 বাই আর ইকিউ মানে হচ্ছে যতগুলা রোধকে প্যারালাল কানেকশন দেওয়া হয়েছে প্রত্যেকটা রোধের 1 বাই করে যোগফল। তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2, যদি R3 R4 থাকতো আর আমি যোগ করতাম। হিসাব করে দেখো, তাহলে 1 বাই আর ইকিউ ইকুয়ালস টু লসাগু করলে হবে R1 R2 প্লাস R1 মানে R1 প্লাস R2। আচ্ছা, তাহলে আর ইকিউ কত আসতেছে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা মনে রেখো, এইটা মনে রাখবো যে যদি দুইটা রোধ থাকে, যদি দুইটা রোধ থাকে তাহলে দুইটা রোধের তুল্য রোধ শর্টকাটে আমি কেমনে বের করব? দুইটা রোধের মানের গুণফল ডিভাইডেড বাই যোগফল। কি বললাম? যে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাদের তুল্য রোধ বের করব কেমনে? সহজে, তাদের গুণফল ভাগ তাদের যোগফল, শেষ। তাহলে এরকম অনেকবার পাবা তুমি যে 8 আর 6 এদের তুল্য রোধ কত? দুইটা রোধ ছড়া আমি একটা রোধ বসাবো, তুল্য রোধ কত হবে? তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের গুণফল ডিভাইড বাই এদের যোগফল। তাহলে কত হয়? 8 6 48, তাই না? 8 6 48 আর 8 আর 6 যোগ করলে হয় 14। এই তো, তাহলে এটা ভাগ করবা, যেটা আসবে সেটা। তারপরে তোমরা অনেক সময় পাবা যে অনেক সময় তোমরা এটা পাবা যে 2 আর 4 বা 2 আর 6, তাহলে অনেক সময় এটা পাবা, তাহলে 2 গুণন 6 ডিভাইড বাই 2 যোগ 6, হিসাব করে যা আসবে তা। তোমরা শর্টকাটে হিসাব করতে পারবা, এটা দ্রুত হিসাব করে ফেলতে পারবা। যদি এমন হয় যে দুইটা রোধ আছে, দুইটা রোধই আছে, বাট দুইটা রোধই একই মানের, আর এটাও আর একই মানের দুইটা রোধ সমান্তরালে আছে, তাহলে ফর্মুলা অনুসারে কি হয়? ফর্মুলা অনুসারে আর গুণন আর গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে কত হয়? আর স্কোয়ার 2r, কাটাকাটি করলে r বাই 2 মানে r এর অর্ধেক। খেয়াল করো, এখানে ছিল দুইটা রোধ, আমার নিচে আসলেও 2। তাহলে যদি n সংখ্যক রোধ থাকতো, যদি n সংখ্যক রোধ থাকতো একই মানের n সংখ্যক রোধ, আর এইভাবে ধরো n সংখ্যক রোধ আছে, আর বুঝছো, n সংখ্যক রোধ আছে মানে অনেকগুলো, আর কি অনেকগুলো রোধ আছে, এইভাবে ধরো n সংখ্যক রোধ আছে। হ্যাঁ, n সংখ্যক রোধকে তুমি সমান্তরালে যুক্ত করছো,
তাহলে এদের যে তুল্য রোধ, সেই তুল্য রোধ কত হবে? হবে R/N, হবে R/N। বুঝি নাই, তোমাকে বুঝাই দিচ্ছি। একটা এক্সাম্পল দেখো, এখানে n সংখ্যক আছে, একটা এক্সাম্পল দেখো। ধরো 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 তোমার কাছে 3টা রোধ দেয়া, যে 3টা রোধ আমি সমান্তরালে যুক্ত করেছি বন্ধু। যে আমার কাছে 3টা রোধ ছিল, আমি 3টা রোধকে আমার ইচ্ছা করেছে আমি একসাথে সমান্তরালে যুক্ত করেছি। 3টা রোধ আমি সমান্তরালে যুক্ত করেছি। একটা মান হচ্ছে 9, প্রত্যেকটা মান হচ্ছে 9, একই মানের 3টা রোধ সমান্তরাল। তাহলে তুল্য রোধ হবে রোধের মান ডিভাইড বাই যতগুলো রোধ ততগুলা, 3, তাহলে হবে 3 ওহম। তোমাকে বলা হইল যে আমি ভাই 5টা রোধ আমি সমান্তরালে যুক্ত করেছি, 5টা রোধ আমি সমান্তরালে যুক্ত করেছি, প্রত্যেকটা রোধ হচ্ছে 25 ওহম করে। তাহলে আর ইকিউ কত হবে? 25/5 মানে 5 ওহম। সো এরকম কিছু শর্টকাট আছে যেটা তোমাকে সার্কিট সলভিং এ অনেক দ্রুত করে ফেলবে, বুঝছো? সার্কিট সলভিং করতে গেলে এগুলা শর্টকাটগুলো তোমার স্পিড অনেক বাড়ায় দিবে, স্পিড অনেক বেড়ে যাবে যদি মোটামুটি এই দুটো শর্টকাট তোমার মাথার মধ্যে থাকে। যদি 2টা রোধ থাকে তাহলে তোমার আসলে 1/1 করার দরকারই নেই, তুমি জাস্ট গুণফল ভাগ যোগফল। আর যদি একই মানের রোধ থাকে, 2টা 3টা 4টা 10টা একই মানের রোধ হলে তো ব্লেসিং, হিসাব করাই লাগবে না। রোধকে যতগুলো রোধ আছে তত দিয়ে ভাগ করে দিবা, রোধের মানকে যতগুলো রোধ আছে ততগুলো রোধ দিয়ে ভাগ করে দিবা। 5টা রোধ থাকলে 5 দিয়ে ভাগ, 3টা রোধ থাকলে 3 দিয়ে ভাগ। বাট শর্ত কি? শর্ত হচ্ছে মান সমান হইতে হবে। মান যদি সমান হয়, মান সমান হলে, এটা হচ্ছে মান সমান হইলে, বুঝছো? আর এটা হচ্ছে শুধু 2টা থাকলে, মান সমানও হইতে পারে, আলাদা হইতে পারে। আমার আসলে ক্লাস শেষ করা লাগবে, আজকে বেশি পড়ানোর আসলে সুযোগ নাই, আমার আসলে তাড়া আছে। সো আমি আসলে আজকে চাইলেও খুব বেশি পড়াইতে পারতেছি না। তোমাকে যদি আমি মাইন্ড করবা, তোমরা কি মাইন্ড করবা যদি আমি আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেই? আমার আসলে দরকার আছে, একটা কাজ আছে, আমার আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া লাগবে। আর আসলে খুব ইচ্ছা ছিল, আমার আসলে অনেকগুলো অঙ্ক রাখছিলাম সার্কিট, এই সবগুলো সার্কিট আসলে সলভ করার ইচ্ছা ছিল। কি আর করার, ভাগ্য অনেক সময় মানুষের কি বলবো প্রসন্ন হয় না। যাই হোক, শ্রেণী সমবায় পার্থক্য আসে অনেক সময় খ নাম্বারের জন্য, যে শ্রেণী ও সমান্তরাল সমবায়কে তোমরা একসাথে পার্থক্য হিসেবে লিখো, শ্রেণী এবং সমান্তরালের পার্থক্য লিখো। তখন তোমাকে 2টা পার্থক্য লেখা লাগবে, যেহেতু খ নাম্বারে 2 নাম্বার প্রশ্ন, এই 2টা পার্থক্য লিখবা। যে শ্রেণীতে সবগুলো রোধের মধ্যে একই পরিমাণ কারেন্ট যায়, শ্রেণীর মূল বৈশিষ্ট্য কি ছিল? যে সবগুলো রোধের মধ্যে একই পরিমাণ কারেন্ট সেম হয়। আর সমান্তরালে কারেন্ট কি সেম হবে? হবে না তো, আলাদা ভাগ হয়ে যাবে। তো সমান্তরালে ভিন্ন পরিমাণ কারেন্ট থাকে। আর ভোল্টেজেরটা লিখবা যে রোধগুলোর 2 প্রান্তে বিভব পার্থক্য আলাদা হবে শ্রেণীতে, কিন্তু সমান্তরালে কিন্তু ভোল্টেজ সেম থাকে, সমান্তরালে কিন্তু ভোল্টেজ একই থাকে। সো শ্রেণী সমবায় আই সেম, বাকি সব আলাদা। সমান্তরাল সমবায়ে ভি সেম, বাকি সব আলাদা। যাও, তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই।